পৃথিবীতে বিভিন্ন ধরনের শক্তি ক্রিয়াশীল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নদী, বায়ু, হিমবাহ। এদের মিলিত কার্যাবলীর ফলে পৃথিবীর উপরি অংশ ক্রমাগত পরিবর্তিত হয় এবং বিভিন্ন রূপ ধারণ করে। এই শক্তিগুলি সাধারণভাবে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে কাজ করে থাকে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে। নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, পুরনো ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়, আবার ভূমিরূপের অল্প বিশেষ পরিবর্তন ঘটতে থাকে। এরকমই একটি শক্তির কার্যাবলী সম্পর্কে এবার আমরা আলোচনা করব, বায়ু। প্রধানত মরুভূমি অঞ্চল এবং উপকূল অঞ্চলে বায়ুর কার্যাবলী সবথেকে বেশি হয়। কেন? কারণ এই অঞ্চলগুলিতে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়, উষ্ণতার প্রভেদজনিত কারণে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে, উদ্ভিদের আবরণ থাকে না বলে উন্মুক্ত ভূপৃষ্ঠ অতি সহজে বায়ুর কার্যের শিকার হয়, আর বৃষ্টিপাতের অভাবও বায়ুর কার্যাবলীকে ত্বরান্বিত করে। তাহলে পৃথিবীর কোথায় কোথায় এমন গুরুত্বপূর্ণ মরু অঞ্চল রয়েছে যেখানে বায়ুর কার্যাবলী খুব সহজেই চোখে পড়ে? উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আফ্রিকার কালাহারি, উত্তর আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার অ্যাটাকামা, অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলীয় মরুভূমি, ভারতের থর মরুভূমি ইত্যাদি। এবারে আমাদের আলোচনার বিষয় বায়ুর কার্যাবলীর দ্বারা গঠিত ভূমিরূপ সমূহ। কোথায় কোথায় বায়ুর কার্যাবলী দেখা যায়? প্রধানত মরুভূমি অঞ্চল এবং উপকূল অঞ্চলে বায়ুর কার্যাবলী সবথেকে বেশি দেখা যায়। কেন? কারণ এই জায়গাগুলোতে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়। এই অঞ্চলে উষ্ণতার প্রভেদজনিত কারণে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। এই অঞ্চলগুলি উদ্ভিদের আবরণহীন, তার ফলে উন্মুক্ত ভূপৃষ্ঠ সহজেই বায়ুর কার্যাবলীর শিকার হয়, আর এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের অভাব দেখা যায়, যা বায়ুর কার্যাবলীকে ত্বরান্বিত করে। পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমিগুলি কোনগুলি যেখানে বায়ুর কার্যাবলী সবথেকে বেশি দেখা যায়? উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আফ্রিকার নামিব এবং কালাহারি মরুভূমি, উত্তর আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলীয় মরুভূমি, আরব উপদ্বীপের আরব মরুভূমি, ভারতের এবং আংশিকভাবে পাকিস্তানের থর মরুভূমি। বালি বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি, কখনো বিনোদনের মাধ্যম হিসেবে, কখনো সময় নির্ধারণের জন্য বালি ঘড়ি বা স্যান্ড ক্লকে, আবার কখনো অন্যান্য বিভিন্ন ধরনের কার্যাবলীর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বালির প্রধান উৎস হলো মরুভূমি অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ এই জায়গাগুলিতে বালির সাগর বা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বালি দেখা যায়। বালি হলো এক প্রকার শিলাজাত অজৈব পদার্থ যার ব্যাস 0.02 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে। মরুভূমি গঠনের প্রধান উপাদানই হলো বালি। মরুভূমি ছাড়া বালি দেখা যায় উপকূল ভাগ, নদীর মোহনায়। এই বালি সৃষ্টি হয় কিভাবে? যেমন ভাবে পাউরুটিতে বিভিন্ন প্রকার দানা দানা অংশ দেখা যায়, অনেকটা সেই রকম ভাবেই এই শিলা থেকে বালি সৃষ্টি হয়ে থাকে। মরু অঞ্চলে উষ্ণতার অত্যধিক প্রসারের জন্য দিনের পর দিন সংকোচন এবং প্রসারণের ফলে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা খণ্ড বিখণ্ড হয়ে অবশেষে বালুকণায় পরিণত হয়। উষ্ণ মরু অঞ্চলে আবহবিকারের ফলে ভূত্বক ক্ষুদ্রকণা বিস্ফোরণের মাধ্যমে ভাঙতে ভাঙতে বালুকণায় পরিণত হয়। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার ভেতরে থাকে কোয়ার্টজ। এই কোয়ার্টজ অত্যন্ত ক্ষয় প্রতিরোধকারী উপাদান। এই কোয়ার্টজ কণা দীর্ঘদিন ধরে অবঘর্ষ প্রক্রিয়ায় মরুভূমি অঞ্চলে বালুকণায় পরিণত হতে সাহায্য করে এবং উপকূলবর্তী অঞ্চলেও এই একই পদ্ধতিতে বালুকণা সঞ্চিত হয়। সিলিকন ডাই অক্সাইড থেকে বিভিন্ন ছোট বড় টুকরো তৈরি হয়। এগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের দ্বারা অপসারিত হতে থাকে। অবশেষে কঠিন কোয়ার্টজ কণাগুলি দানা বা বালির মতো উপকূলবর্তী অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে অবশিষ্ট থেকে যায়।
এবারে আলোচনা করব বায়ুর বিভিন্ন কার্যাবলী সম্পর্কে। বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মতো বায়ু প্রধানত 3 পদ্ধতিতে কাজ করে থাকে: ক্ষয়, বহন এবং অপসারণ। ক্ষয় এর প্রধান ধরনটি হলো অবঘর্ষ। মরু অঞ্চলে বালি ও ছোট বড় শিলাখণ্ডের সহযোগে বায়ু শিলাদেহ ক্ষয় করে। বালির মধ্যে কঠিন কোয়ার্জের ছোট ছোট দানা থাকায় এই ক্ষয়কার্য দ্রুত হয় এবং শিলাদেহে আঁচড় কাটার মতো দাগ পড়ে বা ছোট ছোট গর্ত তৈরি হয়। দ্বিতীয় প্রক্রিয়াটি হলো অপবাহন। জলের অভাবে মরুভূমির পলিবালি আলগা শিথিল অবস্থায় থাকে, তাই প্রবল বায়ু প্রবাহে এই বালি এবং পলিকণা অপসারিত হয়। এটি হলো অপবাহন প্রক্রিয়া বা ডিফ্লেশন। এর প্রভাবে মরুভূমি অবনত স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয় এবং অনেক সময় ভূগর্ভের জলের ভান্ডার পৃষ্ঠদেশে উন্মুক্ত হয়ে যায়। তৃতীয় পদ্ধতিতে বায়ু প্রবাহ মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকণাকে দূরবর্তী স্থানে উড়িয়ে নিয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় অপসারণ। এই অপসারণ প্রধানত 3 ভাবে হয়: ভাসমান অবস্থায়, লম্ফদান অবস্থায় এবং গড়িয়ে গড়িয়ে। এইভাবে সূক্ষ্ম পদার্থগুলি ক্রমাগত অপসারিত হলে পড়ে থাকে ছোট বড় নুড়িখণ্ড। এইরকম ভাবে ছোট বড় নুড়িখণ্ড ধীরে ধীরে যে প্রায় সমতল ভূভাগ তৈরি করে তাকে বলা হয় ডেজার্ট পেভমেন্ট। এখানে একটি ডেজার্ট পেভমেন্টের চিত্র দেখানো হয়েছে। তাহলে এবার জেনে নেব বায়ু ক্ষয়ের মাধ্যমে কোন কোন ভূমিরূপ তৈরি করে। মরু অঞ্চলে উল্লম্বভাবে সজ্জিত কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত কোনো উচ্চভূমিতে বায়ু শিলাস্তরের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হলে কঠিন শিলা অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে অবস্থান করে। আবার দুটি কঠিন শিলার মধ্যবর্তী কোমল শিলা উঁচু হয়ে অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে পড়লে কঠিন শিলাস্তর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় ইয়ারদান। আটাকামা মরুভূমিতে ইয়ারদান দেখা যায়। ইয়ারদানের গড় উচ্চতা 5 থেকে 7 মিটার, বিস্তার প্রায় 50 থেকে 350 মিটার। সুদীর্ঘ কাল ধরে ক্ষয়কার্যের ফলে ইয়ারদানগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে যে তীক্ষ্ণ আকার ধারণ করে তাকে বলা হয় নিডলস। এদের মস্তিষ্ক অংশ সূচালো বা অসমতল ধরনের হয় এবং এরা বায়ুপ্রবাহের সাথে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে। এই জাতীয় ইয়ারদান বিভিন্ন মরুভূমি অঞ্চলে দেখা যায়। জুইগেন মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল, চ্যুতিরেখা, জোড়, স্তরায়ন প্রভৃতি দুর্বল স্থানগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়। কোমল শিলা অপেক্ষা কঠিন শিলা কম ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়া বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি করে তাই হলো জুইগেন। এর উচ্চতা 2 থেকে 40 মিটার পর্যন্ত হতে পারে। গৌর বা মাশরুম রক মরুভূমিতে কঠিন ও কোমল শিলা দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ প্রস্তরখণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর দ্বারা অবঘর্ষ প্রণালীতে নিচের কোমল শিলা বেশি এবং উপরের কঠিন শিলা কম ক্ষয় পায়, ফলে সমগ্র প্রস্তরখণ্ডটি ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। এই জন্য একে গৌর বা গারা বা মাশরুম রক বলা হয়। সাহারা এবং ইরান মরুভূমিতে এগুলি দেখা যায়। মেসা এবং বিউট জুইগেন আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যখন উঁচু অংশ গঠন করে তখন তাকে বলা হয় মেসা, এবং মেসা আরো ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট্ট টিলায় পরিণত হলে তখন তাকে বলা হয় বিউট। ইনসেলবার্জ মরুভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে কোনো উচ্চভূমি থাকলে দীর্ঘদিন ধরে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে তা ধীরে ধীরে মৃদু ঢালু সমতল ভূমিতে পরিণত হয়। এই ভূমিকে পেডিমেন্ট বলা হয়। পেডিমেন্ট অঞ্চলে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ টিলা অবশিষ্টাংশ হিসেবে থাকে। এই অনুচ্চ টিলা পাহাড়গুলিকেই বিজ্ঞানী লেস্টার সি কিং নাম দিয়েছেন ইনসেলবার্গ। এটি ক্ষয় হয়ে বোল্ডার ভূমিতে পরিণত হলে তাকে বলা হয় ক্যাসেল কপিজ। ডেজার্ট পেভমেন্ট অপবাহন পদ্ধতিতে মরুভূমির ওপরের পলি, বালি, নুড়ি কাকড় সূক্ষ্ম অবস্থায় বাতাসের সাহায্যে উড়ে গেলে আস্তে আস্তে সেই অঞ্চলটি নিচু হতে থাকে এবং যে গর্ত তৈরি হয় তাকে বলা হয়
ব্লো আউট। এই ব্লো আউট যখন আরো গভীর হয়ে যায় তখন অনেক সময় ভূগর্ভস্থ জলের ভান্ডারকে ভূপৃষ্ঠে উন্মুক্ত করে দেয়, ফলে একটি স্থায়ী অথবা অস্থায়ী হ্রদও তৈরি হয়। এইভাবে ভূগর্ভস্থ জলস্তরের উন্মোচন ঘটে ছোট্ট হ্রদ তৈরি হতে পারে। এবারে আলোচনা করব বহন এবং সঞ্চয় কার্যের দ্বারা বায়ুর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। বায়ু ক্ষয় করে যে সকল পদার্থ সৃষ্টি করে তা তিনটি পদ্ধতির মাধ্যমে বাহিত হয়। ভাসমান প্রক্রিয়া, অপেক্ষাকৃত সূক্ষ্ম ধূলিকণা বায়ু প্রবাহের ফলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। লম্ফদান প্রক্রিয়া, অপেক্ষাকৃত মাঝারি আকারের নুড়ি শিলাখণ্ড ভূমির সাথে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। আর গড়ানো প্রক্রিয়া, বড় আকারের নুড়ি ও প্রস্তরখণ্ড বায়ু প্রবাহের ফলে ভূমির সাথে সাথে গড়িয়ে যায়। এইভাবে বাহিত পদার্থ কোনো নিচু অংশে বা কোনো বাধার সম্মুখীন হলে তার আশেপাশে জমা হতে থাকে। এইভাবে বায়ু একই সাথে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্য সম্পাদন করে থাকে। তবে বহন এবং সঞ্চয় অনেক বেশি সম্পর্কযুক্ত। এইরকম ভাবে যে সমস্ত ক্ষয়িত পদার্থ বায়ু সৃষ্টি করে সেগুলিকে বহন প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং সঞ্চয় করে। এইভাবে যে সঞ্চয় করে তাকে বলা হয় বালিয়াড়ি বা বালির ঢিপি। তবে এই বালির ঢিপিগুলি বায়ুর গতিপ্রবাহের সাথে এবং গতিবেগের সাথে সম্পর্কযুক্ত। বায়ু যত প্রবল বেগে প্রবাহিত হয় এবং বস্তুকে অপসারিত করে বহন করে সঞ্চয় করে তার ভিত্তিতে বালিয়াড়ির আকার এবং অবস্থানেরও পরিবর্তন ঘটে। এই ধরনের বালিয়াড়িকে চলমান বালিয়াড়ি বলে। ভারতবর্ষের রাজস্থানে এদেরকে স্থানীয় ভাষায় ধ্রিয়ান বলা হয়। প্রধানত মস্তক সঞ্চয়ের পরিবর্তনের দ্বারা এইভাবে বালিয়াড়ির চলন ঘটে এবং ধ্রিয়ান তৈরি হয়। বাতাস ক্ষয়িত পদার্থের আকার এবং আয়তনের উপর নির্ভর করে বহন প্রক্রিয়া নির্ধারণ করে থাকে। যখন ক্ষয়িত পদার্থের ব্যাসার্ধ 0.1 মিলিমিটার মতো হয় তখন সেই সূক্ষ্ম পদার্থ ভাসমান প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়। আর যখন ব্যাস 0.1 থেকে 1 মিলিমিটার হয় তখন লম্ফদান প্রক্রিয়া ক্রিয়াশীল হয়। এই ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 1.5 মিটার উচ্চতা পর্যন্ত পদার্থগুলি লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয়। আর যখন ব্যাস 1 মিলিমিটারের বেশি হয় তখন গড়ানো পদ্ধতিতে বায়ু ক্ষয়িত পদার্থকে বহন করে সঞ্চয় করতে সাহায্য করে। প্রবল বায়ুপ্রবাহের কারণে মরুপ্রায় অঞ্চলে হলুদ ধূসর বর্ণের বিভিন্ন খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম বালুরাশি যখন বহুদূরে গিয়ে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় লোয়েস। সাধারণভাবে কোনো বাধার সম্মুখীন হলে পুচ্ছাকারে সঞ্চিত হতে পারে অথবা সাধারণভাবে কোনো অবনমিত অঞ্চলে সৃষ্টি হতে পারে। গোবি মরুভূমির বালুকা রাশি হুয়াংহু নদীর উপত্যকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে তোলে। সুতরাং বায়ুর সঞ্চয় কার্যের ফলে প্রধানত দুই প্রকার ভূমিরূপ গঠিত হয়, বালিয়াড়ি এবং লোয়েস। বালিয়াড়িগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বারখান। তুর্কি শব্দ বারখানের অর্থ বালির পাহাড়। মরু অঞ্চলে বায়ুর গতিপথের আড়াআড়ি ভাবে যে আধখানা চাঁদের মতো বালিয়াড়ি গড়ে ওঠে তাকেই বারখান বা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি বলা হয়। এর প্রতিবাদ ঢালটি উত্তল এবং অনুবাদ ঢালটি অবতল ঢাল বিশিষ্ট হয়। বারখানের দুপ্রান্তে দুটি শিং থাকে। উচ্চতা সাধারণভাবে 15 থেকে 20 মিটার। উষ্ণ মরুভূমি অঞ্চলে বারখান বেশি দেখা যায়। দ্বিতীয় প্রকারের বালিয়াড়িটি হলো শিফ বালিয়াড়ি। আরবি শব্দ শিফের অর্থ তরবারি। মরু অঞ্চলে বায়ু প্রবাহের গতির সঙ্গে সমান্তরালভাবে গঠিত দীর্ঘ বালিয়াড়িগুলিকেই শিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। এদের সংকীর্ণ শৈলশিরার মতো শীর্ষদেশ ছুরির মতো হয়ে থাকে। বিজ্ঞানী ব্যাগনল্ডের মতে শিফ বালিয়াড়ির বিস্তার তার উচ্চতার থেকে প্রায় 6 গুণ। দুটি শিফ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁক বা করিডরগুলি যেখান দিয়ে বাতাস প্রবাহিত হয় তাকে সাহারায় স্থানীয় ভাষায় ঘাসি বলা হয়ে থাকে। এই দুটি ছাড়াও তারকাকার বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, মস্তক বালিয়াড়ি ইত্যাদি বালিয়াড়িও দেখা যায়। হিমবাহের মতো বায়ু ও জলধারার সাথে মিলিতভাবে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে।
পেডিমেন্ট কথার অর্থ পর্বতের পাদদেশীয় ভূভাগ। মরু অঞ্চলে পর্বত পাদদেশে বায়ু এবং জলধারা মিলিত কাজের ফলে যে মৃদু ঢালু শিলাগঠিত ভূমির সৃষ্টি হয় তাকেই পেডিমেন্ট বলে। পেডিমেন্ট পর্বতের পাদদেশ থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত। ওয়াদি মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে বন্যা সৃষ্টি হয়। বন্যার জলের সাথে কাঁকড়, বালি, কাদা ইত্যাদি মিশে উৎপন্ন কর্দম ধারা একটি খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পরবর্তীকালে এই খাতগুলি শুকিয়ে যায়। মরু অঞ্চলের মাঝে এইরূপ শুষ্ক নদী খাতগুলিকেই ওয়াদি বলে। ভারতের থর মরুভূমিতে এই শুষ্ক খাতগুলি নালা নামে পরিচিত। বাজাদা পর্বতের পাদদেশের পলল সমভূমি বাজাদা নামে পরিচিত। মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রান্তভাগে জলধারা বাহিত কাঁকড়, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমপ্রায় ভূমি গঠিত হয় তাকেই বাজাদা বলে। এর ঢাল অত্যন্ত মৃদু প্রকৃতির হয়ে থাকে। প্লায়া মরু অঞ্চলে পর্বতবেষ্টিত এলাকার মধ্যভাগে যে লবণাক্ত জলের হ্রদ গড়ে ওঠে তাকেই প্লায়া বলে। মেক্সিকোর মরু অঞ্চলে এই গর্তগুলিকে বোলসান বলে। আবার আফ্রিকায় এদেরকে বলা হয় শর্টস। পলল বেজনী নদী বা হিমবাহের কার্যাবলীর মতো মরুভূমি অঞ্চলেও পর্বত পাদদেশে পলল বেজনী তৈরি হতে পারে, তবে এর আয়তন খুব বেশি হয় না। বর্তমানে মরুকরণ একটি বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে শুধুমাত্র যে পরিবেশের অবনমন ঘটে তাই নয়, পরিবেশের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। বালি, আলগা মাটি ইত্যাদি বায়ুর দ্বারা পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে মরুভূমির বিস্তার ঘটলে অথবা উর্বর ভূমি প্রাকৃতিক বা মানবিক কারণে অব্যবহার্য হয়ে গেলে তাকে মরুকরণ বলে। কি কি কারণে মরুকরণ ঘটে? বৃক্ষচ্ছেদন, অত্যাধিক পশুচারণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুগত পরিবর্তন, বৃষ্টিপাতের অভাব, অনিয়ন্ত্রিত জলসেচ, অত্যাধিক জলসেচের ফলে জমির লবণতা বৃদ্ধি ইত্যাদি কারণগুলির জন্য মরুকরণ ঘটতে পারে। এর ফলাফলগুলি কি কি? মরুভূমির বিস্তার ঘটে, মাটির গুণগত মান হ্রাস পায়, মাটির উর্বরতা হ্রাস পায়, জীববৈচিত্র্য ধ্বংস হয়, ভৌম জলের সঞ্চয়ও হ্রাস পায়। কিভাবে প্রতিরোধ করা যাবে? বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত জলসেচ, জমিতে শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, খরা প্রতিরোধকারী গাছ লাগানো, বৃষ্টির জলের সংরক্ষণ এবং নিয়ন্ত্রিত পশুচারণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করলে মরুকরণকে প্রতিরোধ করা সম্ভব। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে বহির্জাত প্রক্রিয়া হিসেবে তিনটি শক্তি নদী, হিমবাহ এবং বায়ুর কার্যাবলী এবং তার ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানা হলো।